আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, 22 তারিখ তোমাদের পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সামনে রেখে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম। ফ্রি লাইভ ক্লাস আজকে 13 নম্বর, সম্ভবত 12 নম্বর ফ্রি লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে একটি পরীক্ষা নিয়েছিলাম, সকালে তোমাদের পরীক্ষা নিয়েছিলাম মডেল টেস্ট 2, 100 নম্বরের একটি পরীক্ষা। সেই 100 নম্বরের পরীক্ষার প্রশ্নটি সমাধান করবো এবং গুরুত্বপূর্ণ কিছু সাজেশনস নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের 12 নম্বর ফ্রি লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। আশা করি তোমরাও আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। অনেকে আমাকে নমস্কার আদাব দিয়েছো। আদাব। প্রিয় শিক্ষার্থীরা, তো সবাই একে একে কানেক্টেড হয়ে যাও, তোমাদের জন্য আমি অপেক্ষা করছি। 2-1 মিনিট অপেক্ষা করে আমি ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকে আমাদের একটি মডেল টেস্ট যেটা নিয়েছিলাম সেটা একটু তোমাদের বোধহয় আনকমন ছিল। তোমাদেরকে আমি শেষ সময় যে কথাটা বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো রকমের প্রশ্ন কিন্তু ইদানিং করছে, সেক্ষেত্রে যে কোনো প্রশ্নের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাটা অত্যাবশ্যক। তাই সবাইকে আমি বলবো যে তোমাদের নির্ধারিত যে প্রস্তুতি আছে সেটা তো নিবেই, সাথে সাথে আনকমন কোনো প্রশ্ন যদি রয়ে যায় সেটাও একবার দেখে যাবে, কারণ কোন রকমের প্রশ্ন হবে এটা নিয়ে মোটামুটি একটু কনফিউজড বলা যায়। তো যথারীতিভাবে যেভাবে প্রশ্ন হয়ে থাকে সেটা আহ, তো আসলে তোমরা পারবে, কিন্তু যদি আনকমন প্রশ্ন হয় সেটারও প্রস্তুতি থাকা সকলের উচিত। কারণ ডিগ্রি পরীক্ষায় যেমনটি প্রশ্ন হয়েছে তাতে কিন্তু অনেক ডিগ্রি ছাত্রছাত্রী মোটামুটি হতাশ হয়েছে কেউ কেউ। তো তোমাদের মধ্যে হতাশাটা কাজ না করে তার জন্য আগে থেকে বলে রাখা ভালো যে প্রশ্ন একটু যদি বৃত্তের বাইরে হয় তো বৃত্তের বাইরে থেকে কেমন প্রশ্ন হতে পারে আমি কিন্তু মডেল টেস্ট নম্বর 2-তে তোমাদের সেটা দেখিয়েছি। তো তোমরা সবাই একে একে কানেক্টেড হয়ে যাও, আমি দেখি কে কে তোমরা কানেক্টেড আছো। এরপর আমরা আমাদের আজকের আলোচনার জগতে চলে যাচ্ছি। তোমাদের আজকে প্যাসেজটা একটু কমন দিয়েছিলাম, প্যাসেজটা আশা করি তোমরা কমন পেয়েছো এবং এটা পড়াইছিলাম তোমাদেরকে। নর্মালি প্যাসেজ কমন বাঁধে না, বাট এই প্যাসেজটা আমি কমন দিয়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ, অনেকেই কানেক্টেড হয়ে গেছো। যারা যারা কানেক্টেড হয়েছো প্লিজ কাইন্ডলি লাইভটাকে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, লাইভটাকে একটু শেয়ার করে দিও তোমরা। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই সবাই অলরেডি কানেক্টেড অনেকে হয়েছে। আমরা আমাদের আলোচনা বোধহয় শুরু করতে পারি। অলরেডি 300+ স্টুডেন্ট আছো কানেক্টেড। তোমরা যারা যারা কানেক্টেড হয়েছো, স্যার 21 তারিখ ক্লাস হবে। হ্যাঁ, 21 তারিখও ক্লাস হবে। তো তোমাদের সাথে শেষ দিন পর্যন্ত আছি। তোমাদেরকে যেভাবে হেল্প করা যায় আমি তোমাদের সাথে মোটামুটি শেষ দিন পর্যন্ত আছি। আহ, অসুবিধা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই একে একে কানেক্টেড হয়ে যাও আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি তোমাদের যে পরীক্ষাটা নিয়েছিলাম তোমাদের মডেল টেস্ট নম্বর 2, তোমাদের প্রথম যে প্যাসেজটা দিয়েছিলাম, তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে লাইভটিকে একটু শেয়ার করে দাও। সবাই লাইভটিকে শেয়ার করে দিতে পারো বিভিন্ন গ্রুপে। তোমাদের যে স্টাডি গ্রুপগুলো রয়েছে সেই স্টাডি গ্রুপগুলোতে তোমরা লাইভটিকে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকেই তোমরা অ্যান্সার গুলো একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। তাড়াতাড়ি বললে তো, হ্যাঁ আমি তো বলবো একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে বলে দেবো সব কটা। একটু অপেক্ষা তো করতেই হচ্ছে। তো দেখো সবাই আস্তে আস্তে দেখি, আমরা সবাই একটু বুঝে বুঝে নেই। প্রশ্নের অ্যান্সার গুলো প্রশ্ন খুব বেশি কঠিন হয়েছে না, খুব বেশি কঠিন বোধহয় হয় নাই। তোমার হয় কি একটু বিশ্লেষণ ধর্মী প্রশ্ন হয়েছে, মানে হচ্ছে আহ বুঝে বুঝে পড়ার প্রশ্ন হয়েছে মূলত। কেমন, এটা হচ্ছে বুঝে বুঝে পড়ার প্রশ্ন হয়েছে, একেবারে জাস্ট গতানুগতিক স্কেলের প্রশ্ন হয়নি। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছে, অনেকেই কানেক্টেড হয়ে গেছে, এখন বোধহয় আমাদের আলোচনা শুরু করা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে প্যাসেজটা দিয়েছে এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল সম্পর্কে। তো ইন্টেলেকচুয়াল কারা? ইন্টেলেকচুয়াল হচ্ছে সমাজকে সুশোভিত করার জন্য যে সকল মহৎ প্রাণ ব্যক্তিগণ, সেটা হতে পারে বিজ্ঞানী, শিক্ষক, চিন্তাবিদ, সমালোচক, লেখক, এই রকম যারা আছেন বুদ্ধিজীবী মানুষ যারা সমাজকে সুশোভিত করেন। আমাদের বর্তমান সময়ে আমরা যে সমাজটাকে উপভোগ করছি সেই সমাজটা যদি আমাদের পূর্ববর্তী সময়ের থেকে একটু উন্নত হয়ে থাকে, এই উন্নতটা হয়েছে মূলত আমাদের এই বুদ্ধিজীবীদের জন্য। যুগের পর যুগ, কালের পর কাল অনেক বুদ্ধিজীবী আমাদের মধ্যে এসেছেন। যে বুদ্ধিজীবী অর্থাৎ যে বিজ্ঞানী, লেখক, সমালোচক, শিক্ষক,
তারা আমাদেরকে পথ দেখিয়েছেন, সেরকম একটি প্যাসেজ। সেটা তোমাদেরকে আগেও আমি পড়িয়েছিলাম, তো তার থেকে আমি তোমাদেরকে লিখতে দিয়েছি বা একটা পরীক্ষা নিয়েছি। এক কথায় প্যাসেজটা তোমাদের কমন ছিল। তো তোমাদের যথারীতি নিয়মে তোমাদেরকে যে কথাটা বলি, তোমরা যখন প্যাসেজের প্রশ্নের উত্তর করবে, তোমরা প্রথমে লিখে নেবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1। তোমরা অনেকে এই আনসার টু দ্য কোয়েশ্চেন নং সংক্ষেপে লেখো, খবরদার তোমরা সংক্ষেপে কেউ লিখবে না, তোমরা হচ্ছে পুরোটা লিখবে। যেহেতু তুমি অনার্সে পড়ো, সেক্ষেত্রে সংক্ষেপে আনসার টু দ্য কোয়েশ্চেন নং এই টাইপের প্রশ্ন করবা না। তোমরা অবশ্যই লিখবা আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, মানে পুরোটা শুদ্ধ বানানে লিখবা। যদি তোমার বানানের সমস্যা থাকে, তোমার দেখবে যে প্রশ্নের মধ্যে দেখো এই যে আনসার বানান আছে, কোশ্চেন বানান আছে। যদি বানানে তোমার সমস্যা থাকে তো বানান দেখে লেখো, অসুবিধা কি? বানান তো আছে তোমার প্যাসেজে, মানে তোমার ইসে প্রশ্নই আছে, তো প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পারো। আচ্ছা, তো দেখো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথম প্রশ্নটিতে বলেছিল যে হু আর দ্য ইন্টেলেকচুয়ালস অ্যাকর্ডিং টু দ্য রাইটার। লেখকের মতে এই প্যাসেজে বুদ্ধিজীবী কে? আমরা প্যাসেজের প্রথম থেকে লাইনগুলো খুঁজে বের করতে পারি। আমাদের প্যাসেজে প্রথমেই বলেছিল যে একজন বুদ্ধিজীবী হচ্ছে সেই ব্যক্তি যিনি তার, এখান থেকে দেখো, অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান এনলাইটেন্ড পারসন। আচ্ছা, তারপরে হি হ্যাজ টু গিভ লাইট টু আদার্স হু আর ইন নিড অফ ইট। ইন এভরি সোসাইটি উই ফাইন্ড ইন্টেলেকচুয়াল সাচ অ্যাজ ফিলোসফার, সায়েন্টিস্ট, স্কলার্স, রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স। এইটা লিখলেই তোমার মোটামুটি উত্তর হয়ে যায়। আমি এটাই মোটামুটি তোমাদেরকে কপি করে লিখেছি। তোমরা এভাবে করে প্যাসেজের থেকে উত্তর লিখলে কোনো সমস্যা নেই, তোমরা নম্বর পাবে। কেমন? তোমরা নম্বর পাবে। আচ্ছা, ঠিক আছে। এরপরের প্রশ্নটি কি আছে দেখো, 2 নম্বর। হাউ ডাজ দ্য অথর ডিফাইন ট্রুথ? কিভাবে লেখক সত্যকে সংজ্ঞায়িত করেছেন? সত্যের সংজ্ঞাটা কি? তো সত্যের সংজ্ঞাটা কি? সত্যই সুন্দর, সুন্দরই সত্য। প্যাসেজের শেষের দিকে আমরা উত্তরটা পাবো। আমি দেখো প্যাসেজের শেষ থেকে নিয়েছি, তোমরা নিশ্চয়ই পেয়েছো। দ্য পারসেপশন অফ দ্য ট্রুথ The perception of the truth is almost the same as the perception of beauty, and the duty of an intellectual is to see this truth or beauty and to reveal it to others. Truth is beauty, beauty truth. সত্যই সুন্দর, সুন্দরই সত্য। দেখো তোমরা আমার সাথে উত্তরগুলো মিলছে কিনা সেটা দেখো একটু সবাই। 3 নম্বর প্রশ্নটা কি করেছিল? 3 নম্বর প্রশ্নটা করেছিল যে হোয়াট ইজ দ্য থিম অফ টেনিসনস ফেমাস পোয়েম দ্য প্যালেস অফ আর্ট? অর্থাৎ শিল্পের প্রাসাদ, শিল্পের প্রাসাদ যে কবিতাটা রয়েছে, সেই কবিতায় তোমার আলফ্রেড টেনিসন কি বোঝাতে চেয়েছেন? তো সেখানে আমরা প্যাসেজ থেকে উত্তরটা করেছি যে আলফ্রেড টেনিসন তার কবিতায় বোঝাতে চেয়েছেন যে আমরা যদি আমাদের পূর্বপুরুষের থেকে বর্তমান সময়ে ভালো কিছু উপভোগ করে থাকি, ভালো উন্নয়ন উপভোগ করে থাকি, এই উন্নতিটা কারা করেছেন? রাজনীতিবিদ? না। এই উন্নয়নটা করেছেন কারা? এই উন্নয়নটা করেছেন কোন এক বিজ্ঞানী, কোন এক বুদ্ধিজীবী, কোন এক চিন্তাবিদ, কোন এক লেখক, হয়তো কোন এক শিক্ষক। অর্থাৎ যারা বুদ্ধিজীবী তারাই মূলত এই সুশীল সমাজে যারা রয়েছেন তারাই মূলত এগুলো করেছেন। ইফ টুডে উই হ্যাভ আওয়ার সিভিলাইজেশন, আমাদের বর্তমান সময়ে যদি সভ্যতা থাকে অ্যান্ড কালচার থাকে, সংস্কৃতি থাকে, ইফ উই হ্যাভ অর্ডার অ্যান্ড সিকিউরিটি ইন লাইফ, আমাদের জীবনে যদি আমরা নিয়ম শৃঙ্খলা এবং নিরাপত্তা বোধ করে থাকি, and if our life is better than that of our primitive ancestors, আমাদের জীবন যদি আমাদের পূর্ববর্তী মানে পূর্বপুরুষের থেকে ভালো হয়ে থাকে, ইট ইজ বিকজ অফ দ্য ইন্টেলেকচুয়ালস, এটা হয়েছে বুদ্ধিজীবীদের জন্য। আমি প্যাসেজ থেকে কিন্তু এই লাইনগুলো কপি করেছি, আমি নিজে বানাই লেখি নাই। দে ফ্রম টাইম টু টাইম, এই বুদ্ধিজীবীরা সময় থেকে সময় বা যুগের পর যুগ ধরে হ্যাভ বিন গাইডিং হিউম্যানিটি, মানুষকে পরিচালিত করছে অন দ্য পথ অফ ফেলিসিটি, শান্তির পথে, অ্যান্ড এমিটি, সৌহার্দ্যের পথে বা বন্ধুত্বের পথে। অ্যান ইন্টেলেকচুয়াল শুড কাম আউট অফ হিজ আইভরি, তবে একজন বুদ্ধিজীবী তার অহংকার থেকে বের হয়ে আসা উচিত। অ্যান্ড ট্রাই টু এলিভেট আদার্স টু হিজ লেভেল, একজন বুদ্ধিজীবীর উচিত তার লেভেলে অন্যদেরকে উন্নীত করা। সে যে বুদ্ধিজীবী, সে যে পদ পজিশনে আছে, তার উচিত অন্যদেরকে সেই পজিশনে নিয়ে যাওয়া। This is the theme of Tennyson's famous poem, The Palace of Art. এটা প্লেস অফ আর্ট, সরি, যে এটাই তার প্লেস অফ আর্ট কবিতার মূল বিষয়বস্তু। এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, থ্যাংক ইউ সবাই। আচ্ছা, আমরা উত্তর ম্যাক্সিমামই করতে পেরেছি। 2 নম্বর প্রশ্নটি আছে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস
ইন দিস প্যাসেজ। এই প্যাসেজের মেইন আইডিয়া কি, সাপোর্টিং আইডিয়াটা কি? এই প্যাসেজের মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়ার বিষয়টা হচ্ছে তোমার আমরা প্যাসেজ থেকে মূল আইডিয়া দিয়ে বাক্য রচনা করলে ভালো হয়, অথবা মূল আইডিয়াটাকেও আমরা লিখতে পারি। সেক্ষেত্রে মূল আইডিয়াটা হচ্ছে কি বলো, দ্য কনসেপ্ট অফ ইন্টেলেকচুয়ালস অ্যান্ড দেয়ার রোলস। আমাদের এই প্যাসেজের মূল আইডিয়াটা হচ্ছে কনসেপ্ট অফ ইন্টেলেকচুয়ালস অ্যান্ড রোলস। তোমরা কি লিখেছো কমেন্টে জানাতে পারো, তোমরা কি লিখেছো কমেন্টে জানাতে পারো। আমাদের মূল আইডিয়াটা কি বলো? মূল আইডিয়াটা হচ্ছে কনসেপ্ট অফ ইন্টেলেকচুয়ালস অ্যান্ড দেয়ার রোলস। সাপোর্টিং আইডিয়া অর্থাৎ এই মেইন আইডিয়াটাকে কেন্দ্র করে যে আইডিয়াগুলো রয়েছে তাকে আমরা সাপোর্টিং আইডিয়া বলে থাকি। যেমন আমি নিয়েছি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে নিয়েছি, দেখো আমার সাথে মেলে কিনা বা কাছাকাছি হয় কিনা। অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান এনলাইটেন্ড পারসন। প্রথমে আমি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সংজ্ঞা দিয়েছি, তারপর বলেছি যে প্রত্যেক সমাজেই কিছু বুদ্ধিজীবী আছেন, তারা কারা কারা সেটা তাদের উদাহরণটা দিলাম। তারপরের আইডিয়াটা লিখেছি যে এই বুদ্ধিজীবীদের সত্যকে দেখার দায়িত্ব রয়েছে এবং এই সত্যকে অন্যকে দেখানোরও দায়িত্ব রয়েছে। এরপর লিখেছি যে সত্যই সুন্দর, সুন্দরই সত্য, বিউটি ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এই যে অমর একটি বক্তব্য রয়েছে জন কিটসের, সেই কথাটা আমাদের এই প্যাসেজে রয়েছে, সেই কথাটা অনেক গুরুত্বপূর্ণ, সেটাও আমি এখানে তুলে দিয়েছি। তো এই যে চারটি আইডিয়া আমি প্যাসেজ থেকে খুঁজে খুঁজে মূল আইডিয়াগুলোকে এখানে তুলেছি। তোমরা প্যাসেজ থেকে মূল আইডিয়ার সাথে সংশ্লিষ্ট যে আইডিয়াগুলো রয়েছে সেই আইডিয়াগুলো প্যাসেজ থেকে খুঁজে খুঁজে তোমরা লিখে দেবে যারা সহজে লিখতে চাও। এই হচ্ছে কথা। ফার্স্ট লাইন লিখছি না, মেইন আইডিয়া ফার্স্ট লাইন লেখা যাবে না। মেইন আইডিয়া ফার্স্ট লাইন লেখা যাবে কিন্তু না লেখাটাই ভালো। তোমরা মূল জিনিসটা লেখার চেষ্টা করবা, মেইন আইডিয়ায় মূল জিনিসটা লেখার চেষ্টা করবা। সাপোর্টিং আইডিয়া তুমি মেইন আইডিয়া লেখো। মেইন আইডিয়া বুঝি না, মেইন আইডিয়া তো যেটা হচ্ছে, আচ্ছা শান্ত বলো খাচান বলছো রেসপন্সিবিলিটি এন্ড কন্ট্রিবিউশন অফ, সুন্দর হয়েছে। অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান এনলাইটেন্ড পারসন। এটা প্রথম লাইনে না লেখাটাই ভালো, মানে প্যাসেজের প্রথম লাইনটা মেইন আইডিয়াটা না হওয়াটা ভালো। একান্তই যদি তুমি মনে করো যে আমি 1 বা 2 পেলে খুশি 4-এর ভিতর, তাহলে তুমি লিখতে পারো। বাট যারা একটু ভালো রেজাল্ট ভালো পেতে চাও তাদেরকে বলবো তোমরা প্রথম লাইন না লিখে বরং প্যাসেজে কি আলোচনা করেছে, মূল আইডিয়াটা কি সেটা বোঝার চেষ্টা করো, সেটা বুঝে এখানে লিখে দাও। তারপরে প্রথম লাইন তুমি এই সাপোর্টিং আইডিয়া লিখতে পারো, বাট মেইন আইডিয়া তো গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটায় প্রথম লাইনে সবসময় মেইন আইডিয়া থাকে না। কেমন? প্রথম লাইনের ভিতরে মেইন আইডিয়াটা উল্লেখ করা সবসময় থাকে না। এর জন্য তোমরা যদি প্রথম লাইনে মেইন আইডিয়াটা জায়গায় প্রথম লাইন লেখো, এটা একটু গোলযোগ হতে পারে, তবে একান্তই না পারলে সেটা ভিন্ন কথা। আচ্ছা স্যার আমার সমস্যার সমাধান বলবেন, আজকালকে বললে ভালো হয়। আমি তোমার সমস্যার কথাটা বুঝি নাই, আমি তোমার কমেন্টই পাই নাই, সরি। আমি অনেকগুলো কমেন্টে ভিড়ে তোমার কমেন্ট আটকাই গেছে, আমি সরি। আচ্ছা এরপরে কি আছো? স্যার আমরা যে প্যাসেজের প্রথম লাইনটা মেইন আইডিয়া দেই তাহলে কি ভুল হবে? হ্যাঁ ভুল হবে। আচ্ছা তো দেখো মানে ভুল হবে বলতে ভালো হবে না এই আর কি। শুধু ইন্টেলেকচুয়ালস লিখতে হবে, হ্যাঁ হবে, কিন্তু আরেকটু ইন্টেলেকচুয়াল দিয়ে। আচ্ছা কি বলছো? দি মেইন আইডিয়া অ্যাবভ দিস প্যাসেজ ইজ কনসেপ্ট। খবরদার খবরদার খবরদার, দি মেইন আইডিয়া এখানে লেখাই যাবে না। দি মেইন আইডিয়া ইজ, এই লাইন লিখলে কিন্তু নম্বর নাও পেতে পারো। দি মেইন আইডিয়া ইজ, এই ইজ বিজ কিছু লেখা লাগবে না, জাস্ট একটা তুমি মূল আইডিয়াটার নামটা লিখবা। দি মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ, এই টাইপের কোনো লাইন এই জায়গাটা লেখা যাবে না। কেমন? তোমরা এখানে শুধু লিখবা হচ্ছে তোমার শুধু মেইন আইডিয়াটা নামটা লিখবা, অথবা একটা সেন্টেন্স লিখবা। তোমরা যদি লেখো দি প্যাসেজ ইজ, দি মেইন আইডিয়া অফ দিস প্যাসেজ ইজ, এই টাইপের কোনো লাইন এখানে লিখবা না, ঠিক আছে? এখানে শুধু নামটা লিখবা। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা রায়হান প্রশ্ন করেছো না, রায়হান ওভাবে লিখবা না, ওভাবে লিখলে ক্ষতি হতে পারে। আচ্ছা প্যাসেজের প্রথম লাইনটা যদি মেইন আইডিয়া হিসেবে দেই তাহলে কি ভুল হবে? হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়, কারণ দেওয়া যাবে তবে বেশি ভালো হয় না। আচ্ছা এরপরে কি প্রশ্ন আছে যে অ্যান ইন্টেলেকচুয়াল ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, এটা সুন্দর একটা মেইন আইডিয়া হয়। সাফওয়ান আহমেদ, দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইন্টেলেকচুয়ালস, হ্যাঁ এটাও হয়। ঘর না করলে সমস্যা হবে। তোমার কি পেন্সিলে খুবই সমস্যা? তাইহান আশফাক, অবশ্যই বক্স করে লিখবা, বক্স করে লিখবা, বক্স করে লিখবা, বক্সটা পেন্সিল দিয়ে করবা। আচ্ছা থ্যাংক ইউ, সবাই বুঝেছো। এবার আমি সামনে চলে যাচ্ছি। মেইন আইডিয়া খুঁজে খুঁজে লিখতে হবে, রাইট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমী আক্তার, পদ্মা সেতুর ওখানে ঘুরতে গেলে দাওয়াত দিয়েছো, থ্যাংক ইউ। ইনশাল্লাহ মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লেখার পরে যদি ভুল যায় তাহলে কি পুরোটাই কেটে যাবে? না, যেটা ভুল যাবে সেটা কেটে দেবে, যেটা হবে সেটা নম্বর পাবা। স্যার 2 নঙে এবিসি লিখতে হবে না?
এডিজি লিখলে হবে, হ্যাঁ তোমার মতো তুমি লিখবা, সমস্যা নাই। ইন দিস প্যাসেজ দি প্যাসেজ ফোকাসড অন, খবরদার খবরদার এই টাইপের কিচ্ছু লেখা যাবে না, কিচ্ছু লেখা যাবে না, শুধু মেইন আইডিয়াটা লিখতে হবে। দি প্যাসেজ ইজ ফোকাসড, এই ডিসকাস, দি প্যাসেজ ইজ অ্যাবভ, এইগুলো কিচ্ছু লেখা যাবে না, শুধু মেইন আইডিয়াটা এখানে তুলে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার সাপোর্টিং আইডিয়া গুলো লিখবে যেগুলো হচ্ছে মেইন আইডিয়াটাকে সাপোর্ট করে, কেমন? এরপর সামনে চলে যাচ্ছে, সামনে হচ্ছে সামনে একটা অ্যাড আছে, যারা বুস্টার সাজেশন নিতে পারোনি বই, যারা পিডিএফ নিতে চাও তারা স্বল্প মূল্যে জাস্ট পিডিএফ 19টি পিডিএফ এ ভাগ করেছি, সেটা নেওয়ার জন্য তুমি এসএমএস করতে পারো 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে। মাঝে মাঝে একটু অ্যাড আসবে, এর জন্য তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আচ্ছা দেখো কি বলছে এরপরে, যে তোমার সি নম্বরে গিভ দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড মেক আপ ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলো দিয়ে তুমি শব্দের অর্থ লেখো প্লাস বাক্য রচনা করো। দেখো আমাদেরকে এখানে প্রথমত দিয়েছিলাম এনলাইটেন্ড মানে আলোকিত, এটা বলতে পারো প্রোগ্রেসিভ বাক্য রচনা। অ্যান এডুকেটেড ম্যান ইজ অ্যান এনলাইটেন্ড ওয়ান, একজন শিক্ষিত মানুষ একটি আলোকিত মানুষ। আচ্ছা সাপোর্টিং আইডিয়া 3 স্টেপ এ লিখবো না, 4টা লেখো, 3টা লিখো না, 4টা লিখো। সুবর্ণা ফাতেমা, তারপরে আর কে প্রশ্ন করেছো? স্যার আপনার মতো মোটামুটি হয়েছে, আচ্ছা গুড। স্যার সাপোর্টিং আইডিয়া 3টা লিখলে হবে না? সোহানুর রহমান সোহান বলেছে না, 4টা লিখো, 4টা লিখো। আচ্ছা ঠিক আছে। সাপোর্টিং আইডিয়া প্যাসেজ থেকে লাইন উঠাই দিলে হবে, হ্যাঁ হবে, কিন্তু বুঝে বুঝে দিতে হবে। আচ্ছা অ্যান্সার কি বলছে? স্যার লিখলে কি নম্বর দিবে না কোনটা? দেখো সি কি প্যাসেজ থেকে বাক্য লেখা যাবে না, খবরদার। ফ্রি হ্যান্ড রাইটিং এ দুঃখ না মেইন আইডিয়া, আচ্ছা যাই হোক, আমি সকলের কমেন্ট এখন পড়ছি না। ডিলাইটেড হবে কিনা, না ডিলাইটেড হয় না। এনলাইটেড মানে আলোকিত, প্রোগ্রেসিভ মানে হচ্ছে প্রগতিশীল। তাহলে অ্যান এডুকেটেড ম্যান ইজ অ্যান এনলাইটেন্ড ওয়ান, একজন শিক্ষিত মানুষ একজন আলোকিত ব্যক্তি, গেল এটা। ইনডিড মানে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে। ইনডিড হেলথ ইজ ওয়েলথ, প্রকৃতপক্ষে স্বাস্থ্যই সম্পদ। পথ মানে হচ্ছে পথ বা উপায়, সিনোনিম বা ওয়ার্ড মিনিং বলতে পারো ওয়ে। অ্যান এডুকেটেড লিডস, একজন শিক্ষিত মানুষ, এখানে ম্যান বললে ভালো হতো, লিডস ওয়ান টু রাইট পথ, একজন শিক্ষিত মানুষ মানুষকে সঠিক পথে পরিচালিত করে। প্রাইমেটিভ মানে হচ্ছে আদিম, অ্যানসায়েন্ট মানে আদিম বা প্রাচীন। দি প্রাইমেটিভ পিপল ওয়ার ভেরি হেল্পলেস, আদিম মানুষ খুবই অসহায় ছিল, তো এখানে প্রাইমেটিভ নিচে আন্ডারলাইন করে দিবে। থিম শব্দের অর্থ বিষয়বস্তু, তো সাবজেক্ট হতে পারে, ম্যাটার হতে পারে, টপিক হতে পারে, জিস্ট হতে পারে। তোমরা পরীক্ষায় একটা লিখবা, তোমরা খবরদার একাধিক লিখবা না, তোমাদের শেখানোর জন্য আমি একাধিক লিখেছি, বাট তুমি একটা লিখবা, একাধিক লিখে কিন্তু নম্বর কাটা যেতে পারে। তো উই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দ্য প্যাসেজ, আমরা প্যাসেজটির থিমটা বুঝি নাই। ঠিক আছে, আমি কি বলছে, প্যাসেজ থেকে সেন্টেন্স দেওয়া যাবে কি না, বাক্য রচনায় প্যাসেজ থেকে সেন্টেন্স দিলে নম্বর পাবে না। আচ্ছা প্যাসেজ থেকে সেন্টেন্স দেওয়া যাবে কিনা, প্যাসেজ থেকে সেন্টেন্স দেওয়া যাবে না, দিলে নম্বর পাবে না। থিম গেল। তারপর এটার্নাল, এটার্নাল মানে হচ্ছে তোমার অসমাপ্ত, তো সেক্ষেত্রে তোমার এটার্নাল, এটার্নাল মানে হচ্ছে অসমাপ্ত। বাক্য রচনা কি হতে পারে, যে সিনোনিম হতে পারে আনএন্ডিং বা আনলিমিটেড। অ্যান অনেস্ট ম্যান ইজ এটার্নালি হ্যাপি, একজন সৎ মানুষ আসলে অসীমভাবে সুখী। ইউনিভার্স মানে হচ্ছে মহাপৃথিবী, সেটার সিনোনিম হতে পারে কসমস বা ওয়ার্ল্ড। কেমন? আচ্ছা তো দেখো, যেমন আওয়ার ইউনিভার্স ইজ ভাস্ট, আমাদের মহাপৃথিবী সুবিশাল। আমি এই সেন্টেন্স মেকিং এর সংক্ষিপ্ত কিছু, মানে সেন্টেন্স মেকিং এবং হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং এর শর্ট টেকনিক তোমাদেরকে আগামী ক্লাসে শেখাবো। ওয়ার্ড মিনিং এর শর্ট টেকনিক গুলো আগামী ক্লাসে শেখাবো, আগামী লাইভ ক্লাসে তোমাকে ইনশাল্লাহ শিখিয়ে দেবো। কেমন? কিছু শর্ট টেকনিক আছে, অবশ্য সব তোমাকে হেল্প করবে না, বাট কিছু টেকনিক আছে যেগুলো তোমাকে হেল্প করবে, এবং এটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে চেষ্টা করব এগুলো শিখিয়ে দেওয়ার জন্য। কিছু শর্ট টেকনিক, বাক্য রচনার শর্ট টেকনিক, তারপরে ওয়ার্ড মিনিং এর শর্ট টেকনিক, এগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো, যেটা তোমাদের বাক্য রচনা 3টি জায়গায় করতে হয়। প্যাসেজ থেকে করতে হয়, তোমার হচ্ছে গ্রামার অংশে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডে বাক্য রচনা করতে হয়, তোমাদেরকে অ্যান্টোনিমে তোমার বাক্য রচনা করতে হয়। তো 3টি জায়গা তোমাদের বাক্য রচনা করতে হয়। সো বাক্য রচনায় মোটামুটি দেখা যায় 7.5টি নম্বর রয়েছে, যেহেতু তোমাদের 15টি বাক্য রচনা করতে হয়। তো এই বাক্য রচনা তোমরা অনেকে দুর্বল আছো, তোমাদের বাক্য রচনার ব্যাপারে আমি একটু হেল্প করব, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বাক্য রচনা বিষয়ক
ক্লাস নিব আগামী দিন, হয়তো ইনশাল্লাহ আমি বাক্য রচনা তোমাদের শিখাবো, টেকনিক শিখাবো, প্লাস ওয়ার্ড মিনিং লেখারও কিছু টেকনিক আছে, সেটা আমি আগামী দিনে শিখিয়ে দেবো। আচ্ছা গেল এটা। এখানে একটা অ্যাড চলে আসছে, তোমরা একটা দেখে নিও যাদের প্রয়োজন। আচ্ছা, ডি নম্বর হচ্ছে সামারি লিখুন। সামারি লেখার জন্য তোমাকে প্রথমে ডিটা মাঝখানে লিখে বাম পাশে লিখবা SUMMARY, লিখে একটা কোলন দিবা, আন্ডারলাইন করে দিতে পারো নিচে, তারপর শুরু হবে দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য কনসেপ্ট অফ ইন্টেলেকচুয়ালস অ্যান্ড দেয়ার রোলস। এটা হচ্ছে মেইন আইডিয়াটা প্রথম লাইনে লিখবো। এরপর 4টি সাপোর্টিং আইডিয়া যে আমি লিখেছিলাম, ওই 4টি সাপোর্টিং আইডিয়া 4টি বাক্য এখানে জাস্ট লিখে দেবো, তাহলে আমার একটা ভালো সামারি হয়ে যাবে। সামারি মানে হচ্ছে কি বলো? সামারি জিনিসটা হচ্ছে তোমার মেইন আইডিয়া একটা প্লাস হচ্ছে সাপোর্টিং আইডিয়া 4টা, এই বিষয় দিয়ে সামারি লিখতে হয়। সামারি করার নিয়মই হচ্ছে এটা, যে মেইন প্যাসেজের মেইন আইডিয়া প্লাস সাপোর্টিং আইডিয়াস। কিন্তু তোমাদের ভাগ্য ভালো যে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তোমাদেরকে আলাদা একটা প্রশ্নই বলে, কিন্তু অথচ তোমাদের মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া কিন্তু তোমার আলাদা প্রশ্ন না বললেও তোমাদেরকে একটা সামারি করতে গেলে আগে প্যাসেজের মেইন আইডিয়া খুঁজে নিতে হয়, তারপর সাপোর্টিং আইডিয়া খুঁজে নিতে হয়। তো একই জিনিস তোমাদের 2বার লিখতে হচ্ছে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কেউ টেনশনে পড়ার দরকার নেই যে স্যার একই জিনিস 2বার লিখবো, নম্বর পাবো কিনা। অবশ্যই নম্বর পাবে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। কারণ সামারির নিয়মটাই হচ্ছে একটি প্যাসেজের মেইন আইডিয়া প্লাস সাপোর্টিং আইডিয়া এটা লিখতে হয়। তো তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের এই প্রশ্নটি 2টা জায়গায় করে থাকে, একটা মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া করে থাকে, আবার আলাদা সামারি করে থাকে। তো সেক্ষেত্রে ওই একই জিনিসই 2বার লিখবে, তবে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া ঘর করে লিখতে হয়, আর প্যাসেজ মানে সামারিটা লিখতে হয় প্যাসেজ আকারে। এটা হচ্ছে বিষয়, কেমন? আচ্ছা ঠিক আছে। সামারিতে কি টাইটেল দিলে সমস্যা হবে? টাইটেল না দেওয়াই ভালো, টাইটেল দেওয়া যায় বাট না দেওয়াটাই ভালো, কেমন? টাইটেল না দিলেই ভালো হয়। আচ্ছা, এরপর আসো অ্যাডভার্টাইজমেন্ট, যাদের দরকার তারা দেখে নিও, যাদের পিডিএফটা প্রয়োজন, পিডিএফ 19টি পিডিএফ, জাস্ট স্বল্প মূল্যে তুমি কিছু শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো, জাস্ট শর্ট সাজেশনটি তোমরা সংগ্রহ করে নিতে পারো। এবার আসো কারেকশন। আমি তোমাদেরকে যেটা দিয়েছিলাম তোমরা করেছো নিশ্চয়ই, একটু বুঝে নাও সবাই। প্রথম প্রশ্নটি, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ইনটু দ্য ম্যাটার। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমাদের রুল নম্বর 1-এ আমি পড়িয়েছিলাম, রুল নম্বর 1-এ যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যাদের পর প্রিপোজিশন থাকলে বাদ যায়। তোমরা নর্মালি জানো যে রিজাইন, রেজেম্বল, ডিসকাসের পর প্রিপোজিশন বসে না, কিন্তু ওই লিস্টে আরো আছে, সেটা হচ্ছে ইনভেস্টিগেটের পরে কিন্তু ভার্বের মানে প্রিপোজিশন বাদ যায়, অর্ডারের পরে বাদ যায়। তো এর জন্য তোমার পিপল আর ইনভেস্টিগেটিং ইনটু না বলে ওই ইনটুটা বাদ যাবে, শুধু ইনটুটা বাদ যাবে। কারেক্ট আনসারটা কি হবে তাহলে? দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। আমি কিন্তু সহজ প্রশ্ন করেছি, তবে এগুলো পড়ার ভিতরেই ছিল, তোমরা হয়তো এগুলোকে গুরুত্ব দাও না, তার জন্য তোমরা এগুলো হয়তো পারোনি, তবে এগুলো খুবই মানে তোমার আসতেই পারে। যদি এসে যায় তাহলে তোমরা কি বিপদে পড়ে যেতে পারো। স্যার পেইড বেজে আর ক্লাস নেবেন না? হ্যাঁ, কি বলছে? পেইড বেজে ক্লাস নেবেন না? পেইড বেজ বলতে কোনটা? আমারটাই তো অবশ্যই ক্লাস হবে, কিন্তু অন্য যেটা আমি আছে ওটাও ক্লাস হবে। ক্লাস হবে না কেন? ক্লাস হবে না কেন? ক্লাস তো হচ্ছেই। ইনটু হবে না, রাইট? অ্যানাউন্স হবে কিনা? না, অ্যানাউন্স হবে না। অ্যানাউন্স, হ্যাঁ অ্যানাউন্সের পরও। স্যার পেইড ব্যাচের ক্লাস নেবেন না? ক্লাস পেইড ব্যাচ আমার তো 2টা জায়গায় আমি ক্লাস নাই, একটা হচ্ছে আমার নিজের ব্যাচ, আর একটা হচ্ছে আর একটা গ্রুপে আমি ক্লাস নেই। তো সেখানে 2টো জায়গাতেই ক্লাস হবে। এই যে যারা পেইড ব্যাচে ক্লাস হবে নাই করবে না সেই করবে না, এগুলো তারা মূলত ব্যাচের স্টুডেন্ট না বোধহয়। এরা কারা? ও রিয়াদ। রিয়াদ তুমি পেইড ব্যাচে ক্লাস নেবেন না মানে বুঝলাম না। মানে একদিন ক্লাস নেই নাই এর জন্য পেইড ব্যাচে ক্লাস হবে না? কি একটা অবস্থা! তোমরা তো আসলে, এরা কারা, কোত্থেকে এলো এরা? মানে এদেরকে কি করা দরকার? কালকে একদিন ক্লাস নেই নেই, প্রতিদিন 2টা 2টা করে ক্লাস নেই, কালকে একদিন ক্লাস নেই নেই বলে যে পেইড বেসে ক্লাস হবে না? আয় হায়, এ তো মহা মুশকিল। বাঙালিকে বেশি দিলে বেশি খাইতে চায় না, আর অন্যান্য গ্রুপে ক্লাসই হয় না। আমি তো দৈনিক 2টা 2টা করে ক্লাস নিচ্ছি। তোমাদের 24 তারিখে ক্লাস শুরু করছো, 24 তারিখের আগেই 31টা ক্লাস হয়ে গেছে, তো মহা মুশকিল। আচ্ছা যাই হোক, পেইড বেসে কয়দিন ক্লাস মিস গেছে বলো? একদিন ক্লাস মিস গেছে। কালকে ক্লাসটা নেই নেই, কারণ কালকে
ফ্রি ক্লাস করাইছি 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা, এর জন্য পেইড বেসে ক্লাস কালকে নেই নেই, তোমরাই করতে চাও নাই, স্যার করতে চাচ্ছি না, না এই কথাটা ভালো হয় নাই। যাই হোক, এরপর আসো। এরপর কি আছে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখো তারপরটা দেখো। আচ্ছা, হি লুকড ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে এখানে লুকের পর কি বসে বলো? লুকের পর আপ বসে, লুকের পর ফর বসে না। এটা হচ্ছে তোমাদের রোল নম্বর 2 তে পড়াইছিলাম। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিষয়টা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, না বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বলি, একটা কথা আমি একটু বলি। বিষয়টা হচ্ছে আমি হচ্ছে পেইড ব্যাচে যাদের পড়াই, পেইড ব্যাচ বলতে কি, আমি আমার যে গ্রুপটা আছে, আমার যে ফাইনাল সাজেশন ব্যাচটা আছে, ওখানে আমি 31টি ক্লাস নিয়েছি। আজকে 32তম ক্লাস হবে, এইটা শেষ হওয়ার পর ক্লাসটা সেখানে হবে। তো আমি চেষ্টা করছি প্রতিদিন দুটো দুটো করে ক্লাস নিতে। তো আমার কলেজে 2 দিন একটু ব্যস্ততা ছিল, যে কারণে আমি দৈনিক 2টা নিতে পারিনি, একটা করে নিচ্ছি সেদিন সেদিন। আর কালকের ক্লাসটা অফ গেছে, কারণ কালকে ক্লাস ফ্রি ক্লাসটা শেষ করতে করতে প্রায় 9:30টার বেশি বেজে গেছিল। তো পরে আর ক্লাস নেওয়ার পরিবেশ নেই, এর জন্য এটা বাদ দিয়েছিলাম। এটা একটা কথা। আরেকটা গ্রুপ আছে যেখানে আমি গেস্ট টিচার, সেই গ্রুপে ক্লাস নেই। সেটা তো আমি মাত্র 4টা আইটেম আমার দেওয়া ছিল, তো সেখানে আমি 23টা ক্লাস নিয়েছি সেই ব্যাচে। সেটা আমার আমার ব্যাচ না, এই আর কি। তো যাই হোক, একটু গোলযোগ বোধহয় হচ্ছে, এর জন্য চিন্তায় সমস্যা নেই। আমি চেষ্টা করি। আমার একটা কথা আছে, যে আরেকটা কথা হচ্ছে কি, তোমার মনে করো যারা আমার পেইড ব্যাচে নেই কিন্তু ফ্রি ক্লাস করে, আমি তাদেরকেও আমার স্টুডেন্ট মনে করি। কারণ হচ্ছে তারা আমাকে ফলো করে। গত বছর হাজার হাজার স্টুডেন্ট পাশ করে গেছে, কিন্তু গত বছরের মতন বেশি সময় তোমাদেরকে এবার দিতে পারিনি। এটা আমার বিভিন্ন ব্যস্ততার কারণে হয়েছে। তারপর আমি চেষ্টা করছি যতটুকু সময় তোমাদেরকে দেওয়া যায়, এই আর কি। এনিওয়ে, শেষ মুহূর্তে যতটুকু দেওয়া যায়। তাহলে যাক, দেখো এরপরে সি নম্বর, এটাও কিন্তু রোল নম্বর 2 থেকে দিয়েছি। আচ্ছা, রোল নম্বর 2 থেকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, শুরু করছি তাহলে। দেখো কি বলছে, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার। তো এখানে প্রিভেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে না, ফ্রম বসে। তোমাদেরকে এটা পড়াইছিলাম। আর তোমরা জানো যে টু বাদ দিয়ে যদি অন্য কোনো প্রিপোজিশন হয়, তাহলে মূল ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তার জন্য ফ্রম গোয়িং। আচ্ছা ফাইন। ডি নম্বর, উই মাস্ট অ্যাভেল দ্য অপরচুনিটি। অ্যাভেল যুক্ত বাক্যের ক্ষেত্রে তোমাদের কি করতে হয়? তোমাদের সূত্রটা নিশ্চয়ই মনে থাকার কথা। রোল নম্বর 10-এ আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম। রোল নম্বর 10-এ আমরা পড়েছিলাম যে অ্যাভেল এর পর সেলফ যুক্ত প্রোনাউন বসে, সেলফ প্লাস হচ্ছে তারপরে অফ বসে, তারপরে অন্যান্য অংশ বসে। তো আমাদের অ্যাভেলের পরে একটা কাজ করতে হয়, সেলফ বসাতে হয়, তারপর অফটা বসাতে হয়। তো এখানে সাবজেক্ট রয়েছে উইর জন্য হচ্ছে আওয়ার সেলফস, এরপর প্রিপোজিশনটা হচ্ছে অফ। তো আওয়ার সেলফস অফ দি অপরচুনিটি গেল, শেষ। ইট ইজ দ্য মোস্ট ইউনিক, ইট ইজ দ্য মোস্ট পারফেক্ট এক্সাম্পল। এটা হচ্ছে রোল নম্বর 4 থেকে দিয়েছিলাম। রোল নম্বর 5 থেকে দিয়েছিলাম। তোমরা জানো যে আইডিয়াল, পারফেক্ট, ইউনিক, এর আগে যে তোমার হচ্ছে রোল নম্বর 5 থেকে আইডিয়াল, পারফেক্ট, ইউনিক। আচ্ছা, এর পূর্বে দি বসে না, মানে সরি, এর পূর্বে হচ্ছে তোমার মোর বা মোস্ট বসে না, থাকলে বাদ দিতে হয়। তো সেক্ষেত্রে তোমার এখানে দেখো, তোমার কি রয়েছে? পারফেক্ট রয়েছে, পারফেক্ট রেখে মোস্ট রয়েছে। তো ইট ইজ দি পারফেক্ট এক্সাম্পল, ইট ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল।
আচ্ছা, এরপর আসো কি বলছে যে হি ইজ অ্যাজ বেস্ট অ্যাজ এনিওয়ান এলস ইন দিস মার্কেট। তো অ্যাজ এবং অ্যাজ দুই পাশে অ্যাজ এবং অ্যাজ থাকলে বা সো অথবা অ্যাজ থাকলে তোমাদেরকে মাঝখানে পজিটিভ ডিগ্রি বসাতে হয়। তো বলতে হবে যে হি ইজ অ্যাজ গুড, বেস্ট না বলে গুড বসাতে হবে। হি ইজ অ্যাজ গুড অ্যাজ এনিওয়ান এলস ইন দিস মার্কেট। শেষ। হি স আ ব্যাড ড্রিম, এটা হচ্ছে তোমাদের রুল নম্বর 10-এ আমি পড়িয়েছি, 9-এ পড়িয়েছিলাম যে ড্রিমের ক্ষেত্রে ভার্বটা ড্রিমড হয়। কার কটা হলো দেখো তো, আর কে কোনটা বোঝো না একটু দাগ নম্বরটা বলতে পারো। স্যার আওয়ার সেলফ দিয়েছি, আওয়ার সেলফ হয় না, আওয়ার সেলফ হয়, আওয়ার সেলফ হয়। আচ্ছা ঠিক আছে, লুক আপ না হয়ে লুকড আপ হলো কেন? লুকড আপ পাস্ট টেন্স তো, এর জন্য লুকড আপ হয়েছে। ইমা, থ্যাংক ইউ। ফ্রি ক্লাসগুলো হচ্ছে সকলের জন্য, যেহেতু সবাই যারা ভর্তি হতে পারেনি, হয়তো টাকার জন্য বা যে কোনো ভাবে হোক ভর্তি হতে পারেনি, তাদের জন্য কি আমি আসলে কোনো হেল্প করব না? সেটা তো অবশ্যই করব। ঠিক আছে, এরপর আসো কি বলছে। উম আচ্ছা থ্যাংক ইউ। এরপর আসো কি বলা যায় এর পরেরটা। আচ্ছা, কি প্রশ্ন করেছো? সুরমা জাহান প্রশ্ন করেছো যে স্যার ওয়াজ ইউজ টু টেক এর সাথে এভরিডে, এর সাথে কারেকশনটা কি হবে? তুমি এটা ভার্বের সাথে আইএনজি দেবা, টেক থেকে টেকিং, অথবা শুধু ওয়াজটা বাদ দিয়েও করতে পারো, সেটা তোমার ইচ্ছে। আচ্ছা গেল, আমি নেক্সটে চলে যাচ্ছি। সবাই দেখো এরপরে কি আছে। এফটা আরেকবার বুঝান, এফটা না, এফ নম্বরটা বোঝো নাই। এফ নম্বরটা কি আছে? এফ নম্বরটা আছে হচ্ছে তোমার হি ইজ অ্যাজ বেস্ট। দেখো অ্যাজ মাঝখানে পজিটিভ ডিগ্রি বসে, তো বেস্টের পজিটিভ ডিগ্রিটা হচ্ছে গুড, তো এখানে তোমাকে গুড বসাতে হবে, গুড বসাতে হবে। ঠিক আছে। এফ নম্বরটা বেটার দিলে হবে কিনা, না, অ্যাজ 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 এর বাম পাশে বেটার বসে না, গুড বসে, গুড বসে, গুড। আচ্ছা ঠিক আছে। এরপর আসো তোমার হচ্ছে, ও আচ্ছা অ্যাডভার্টাইজ দরকার নাই। এরপর আসো তোমার ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন। তো আজকে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন ভুল যেতে পারে, তো ভুলগুলো একটু শুদ্ধ করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। তোমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনে কোথায় কোথায় ভুল গেল সেটা একটু কারেক্ট করে নাও তোমরা। প্রথমত কথা হচ্ছে, আমার ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করার জন্য আমাকে একটি প্রশ্ন করতে হয়। প্রশ্ন করে যে উত্তরটি আমরা পাই তাহলে সেটাকে বাদ দিতে হবে। তো এটা তোমরা অনেকে দেখো, আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন লিখি, তারপরে সাবজেক্ট অক্সিলারি ভার্ব লিখি, তারপর সাবজেক্ট লিখি, তারপর বাকি অংশ লিখি, তারপর প্রশ্নবোধক চিহ্ন লিখি। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা নিব। কুষ্টিয়া ইজ ফেমাস ফর লালন শাহ। কুষ্টিয়া লালন শাহের জন্য বিখ্যাত। তোমরা নর্মালি এই বাক্যটি ফর দিয়ে করে থাকো, যেমন রাজশাহী ইজ ফেমাস ফর ফাইন, মানে কি বলে, ম্যাঙ্গোস বা ফাইন রাইস, এটা লিখে থাকো, এটা বস্তু বাদ যায়, বস্তু বাদ দিয়ে তোমরা হোয়াট দিয়ে করো, কোনো সমস্যা নাই। কিন্তু এই বাক্যটা কিন্তু একটু ব্যতিক্রম স্টাইলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে কুষ্টিয়া ইজ ফেমাস ফর লালন শাহ, কুষ্টিয়া লালন শাহের জন্য বিখ্যাত। এইখানে কিন্তু একটা ব্যক্তি রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে অবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ দিলে হুম কথাটি আসে। তো এখানে হোয়াট আসবে না, এটা হুম আসবে, হুম, হোয়াট আসবে না। তোমরা যদি করতে চাও যে হোয়াট ইজ কুষ্টিয়া ফেমাস ফর, সেটা হবে না, হবে হুম ইজ লালন শাহ, মানে কুষ্টিয়া ফেমাস ফর, হুম দিয়ে করতে হবে। এটা ব্যক্তি বাদ দিয়ে করতে গেলে হুম দিয়ে করতে হয়, তো এটা হোয়াট দিয়ে করা যাবে না। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, 2 নম্বরে অক্সিলারি হচ্ছে ইজ, 3 নম্বরে সাবজেক্ট হচ্ছে কুষ্টিয়া, 4 নম্বরে বাকি অংশ হচ্ছে ফেমাস ফর। প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এটা যদি তুমি হোয়াই দিয়ে করো, হ্যাঁ হোয়াই দিয়ে করলে কি হয় বলো তো, তোমাকে ফর প্লাস লালন শাহ বাদ দিতে হবে। হোয়াই দিয়ে করলে ফর প্লাস লালন শাহ, মানে ফর প্লাস নাউন বাদ দিতে হবে। ফর প্লাস নাউন বাদ দিলে হোয়াই দিয়ে করা যায়, বা তুমি যদি হোয়াই দিয়ে করো, হোয়াই 2 নম্বর অক্সিলারিটা হচ্ছে ইজ,
3 নম্বরে সাবজেক্ট হচ্ছে কুষ্টিয়া। 4 নম্বরে আমাদের বাকি অংশটা হচ্ছে কি বলো, কুষ্টিয়া, বাকি অংশটা হচ্ছে ফেমাস। হোয়াই ইজ লালন শাহ ফেমাস? লালন শাহ কেন বিখ্যাত? এটাও হয়, আবার এভাবেও কিন্তু করা যায়, কুষ্টিয়াটা বাদ দিতে পারো। তো কুষ্টিয়াটা হচ্ছে কি বলো, একটা বস্তু, সেটা দিয়ে করতে পারো। সাবজেক্টটা বাদ দিয়ে যে হোয়াট ইজ ফেমাস ফর লালন শাহ? লালন শাহের জন্য কি বিখ্যাত? উত্তর, আচ্ছা লালন শাহ, বানানটা বোধহয় একটু ভুল আছে, লালন শাহ। আচ্ছা ঠিক আছে, তুমি কুষ্টিয়া বাদ দিয়া রুল নাম্বার 7 অনুসারে কুষ্টিয়া বাদ দিয়ে হোয়াট দিয়ে করতে পারো, এজ ইউ উইশ, তোমার ইচ্ছা। হোয়াই দিয়ে করলে হবে না, আমি 3টা দিয়ে করেছি, তোমরা একটু মিলিয়ে নাও সবাই। 3টা দিয়ে করেছি। হ্যাঁ, হোয়াই দিয়ে করলে হবে, হোয়াট দিয়ে করা যাবে না, এটা ব্যক্তি তো তার জন্য। আচ্ছা গেল এরপরে বি নম্বর। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তোমাদের মনে আছে কিনা, নোটটা হচ্ছে তোমরা যখন সিন্স বা ফর প্লাস সময় বাদ দিয়ে করো, তখন তোমাকে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে? হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা নিব হচ্ছে কি বলো, হাউ লং। 2 নম্বর অক্সিলারিটা হচ্ছে হ্যাজ। 3 নম্বর সাবজেক্টটা হচ্ছে ইট। 4 নম্বরে বাকি অংশ হচ্ছে বিন রেইনিং, সিন্স মর্নিং তো বাদ যাবে, বিন রেইনিং। এটাকে একভাবেই করা যায়, ভিন্নভাবে করা যায় না। তোমরা দেখো তো এইভাবে পেরেছো কিনা। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং। তোমরা এটা অনেকেই ভুল বোঝো যে হাউ লংটা কখন হয়। হাউ লংটা হয় মূলত কতক্ষণ অর্থে, কতক্ষণ। তো সিন্স বা ফর প্লাস সময় থাকলে হাউ লং হয়, যেমন সিন্স মর্নিং, ফর 2 আওয়ার্স, এরকম থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ লং, 2 নম্বর অক্সিলারি হ্যাজ, 3 নম্বর সাবজেক্ট সিট, বাকি অংশ বিন রেইনিং, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ফর পরে দিলে হবে না, ফর মানে কোনটা? হ্যাঁ, ফরটা তো হোম দিয়ে করলে পরে দেওয়া যাবে। আজ কি বলছে যে টেক্সট গুলো নিচ্ছি, এগুলো আমাদের ফাইনাল এক্সামে আসার মতো কোশ্চেন গুলো দেয়ার প্লেস। হ্যাঁ, আসার মতো প্রশ্নই দিচ্ছি, যেগুলো মোটামুটি হতে পারে। আচ্ছা, বি এ হোয়েন হয় না, না বিতে হোয়েন হবে কেন? তুমি এই প্রশ্ন এখন করো বিথি, তাহলে তো তুমি পিছনে আছো, ভয়ানক পিছনে আছো। দে ট্রিটেড হিম, তারা তাকে বিবেচনা করেছিল অ্যাজ এ গেস্ট, অ্যাজ দেয়ার গেস্ট, তাদের অতিথি হিসেবে। তারা কেমন ভাবে বিবেচনা করেছিল, কিভাবে বিবেচনা করেছিল? তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারিটা হচ্ছে ডিড, সাবজেক্টটা হচ্ছে দে, বাকি অংশ ট্রিট হিম। হাউ ডিড দে ট্রিট হিম? আচ্ছা স্যার, কুষ্টিয়া এটা তো একটা জায়গার নাম, হয়ার হবে না, নাম, এটা হয়ার হবে না, এটা হোয়াট দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পেইড ব্যাচ তো শেষ, পেইড ব্যাচ তো যা পড়ানো সব শেষ। থ্যাংক ইউ। কে বলছে? আমাতুল্লাহ নূর। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস মোটামুটি আমাদের টপিক 31টা ক্লাসের মধ্যে প্রায় শেষ, এখন আমরা প্র্যাকটিস করছিলাম আর এই আর কি। আচ্ছা, এরপরে আসো, কি বলছে? হোয়েন দিয়ে করা যাবে কিনা? না, এটা হোয়েন দেওয়া যাবে না, হু দিয়ে মানে হুম দিয়ে করতে হবে আর কি। কি বলছো কোনটা? ও এটা 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 হাউ লং দিয়ে করতে হবে, হোয়েন দিয়ে করা যাবে না, হোয়েন দিয়ে করা যাবে না, হোয়েন দিয়ে করা যাবে না। কেন বলো তো? হচ্ছে, আচ্ছা তোমরা বলো এরপরের প্রশ্নটা। স্যার সব আচ্ছা, এটা হাউ লং হ্যাজ বিন, না লাবিব আলিমু এটা হয়নি। হোয়াই দিয়ে করা যাবে না, সি নম্বর না, হোয়াই দিয়ে করা যাবে না। কিভাবে তারা ট্রিট করেছিল, সি নম্বরটা আবার বলেন। সি নম্বরটা হচ্ছে কিভাবে তারা ট্রিট করেছিল, কিভাবে ট্রিট করেছিল, একজন গেস্ট হিসেবে ট্রিট করেছিল। কিভাবে ট্রিট করেছিল? গেস্ট হিসেবে ট্রিট করেছিল, অ্যাজ দেয়ার গেস্ট। প্রথমে হাউ, অক্সিলারি ডিড, সাবজেক্ট দিয়ে, বাকি অংশ ট্রিট হিম। আচ্ছা গেল ডি নম্বর। দ্য মিল কস্ট আস অ্যাবাউট 50 টাকা। মিলটি মানে খাবারটি আমাদের প্রায় 50 টাকা লেগেছিল। তাহলে কত টাকা লেগেছিল? হাউ মাচ। টাকার পরিমাণ বোঝাতে সবসময় হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়। তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হাউ মাচ, অক্সিলারি কস্টের জন্য ডেট, সাবজেক্ট হচ্ছে দ্য মিল, বাকি অংশ কস্ট আস না বলে কস্ট ইউ। হাউ মাচ ডিড দ্য মিল কস্ট ইউ? হাউ ডিড দে ট্রিট হিম? হ্যাঁ সেটাই তো।
হাউ ডিড দে ট্রিট হিম। হাউ মাচ ডু দ্য মিল কস্ট, ডু করা যাবে না, ডিড করতে হবে, কারণ এখানে কস্ট পাস্ট টেন্সে রয়েছে। আচ্ছা, হুম দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, হিম বাদ দিয়ে হুম দিয়ে করা যাবে। আচ্ছা, বি নম্বরটা হ্যাজ এর পর ইট হইলো কেন? হ্যাজ এর পর ইট হবে না তো কোথায় হবে ইট বলো তো? আগে ডব্লিউএস, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, এরপর বাকি অংশ। এরপর আসো এটাকে, অথবা তুমি যদি দি মিল বাদ দিয়ে করতে চাও 7 নম্বর সূত্র অনুসারে, মানে শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস টা বসিয়ে দিই, কোনো পরিবর্তন হবে না, সেটাও পারো। সেক্ষেত্রে হোয়াট বলতে পারো, যে হোয়াট কস্ট আস না বলে কস্ট ইউ অ্যাবাউট 50 টাকা, সেটাও কিন্তু হতো। সেটা যদি কেউ করে থাকো সেটাও হবে। দেখো তো বুঝতে পেরেছো কিনা। হোয়াট কস্ট ইউ অ্যাবাউট 50 টাকা, কোন জিনিসটা তোমার 50 টাকা লেগেছে। কস্ট ভি1, কস্ট হচ্ছে তিনটাই রূপ হয়, কস্টের তিনটাই রূপ হয়, কস্ট কস্ট কস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ভি2 রূপে আছে, ভি1 ভি2 ভি3 একই রূপ, কিন্তু এখানে আমরা ভি2 ধরলাম কেন, কস্টের ভি2 ধরলাম কেন? এটা যদি ভি1 হতো তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, নিশ্চয়ই মূল ভার্বের সাথে এস বাই এস হতো, যদি প্রেজেন্ট টেন্স হতো। কিন্তু এস বাই এস তো নেই, তাহলে নিশ্চয়ই এটা প্রেজেন্ট টেন্স নয়, সেটা নিশ্চয়ই পাস্ট টেন্স রূপে আছে, তাই আমরা এটা ডিড দিয়ে করেছি। কস্টের প্রেজেন্ট ফর্ম কি? কস্টের তিনটাই এক, কস্ট কস্ট কস্ট। ইউ বাদ দিলে করা যাবে কিনা কোনটা? ডি নম্বর বুঝে নাই, বি নম্বরটা ইউ, তোমার প্রশ্নটা বুঝে নাই। আচ্ছা, ডব্লিউএস বসালে তো, আচ্ছা ডব্লিউএস বসালে তো হয়ে যায়, কিন্তু বাকি অংশ মিলে। আচ্ছা ঠিক আছে, হুইচ ওয়াজ ভেরি প্লেজেন্ট। আচ্ছা, এরপর আসো, দি জার্নি ওয়াজ ভেরি প্লেজেন্ট, জার্নিটা খুবই আনন্দদায়ক ছিল। তাহলে তুমি প্রশ্ন করতে পারো, এটা কালকেও দিয়েছিলাম, জার্নিটা কেমন ছিল? কেমন ছিল? হাউ, কেমন ছিল? খুবই প্লেজেন্ট ছিল। তো সেক্ষেত্রে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য জার্নি। হাউ ওয়াজ দ্য জার্নি, জার্নিটা কেমন ছিল। অথবা তোমার হচ্ছে হাউ প্লেজেন্ট, কতটা প্লেজেন্ট, ওয়াজ দ্য জার্নি, জার্নিটা কতটা আনন্দদায়ক ছিল। কালকে ওটা কিন্তু দিয়েছিলাম বোধহয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে হাউ, অক্সিলারিটা ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য জার্নি, গেল। অথবা তুমি হাউ প্লেজেন্ট দিয়েও করতে পারো, হাউ প্লেজেন্ট হচ্ছে ডব্লিউএস, অক্সিলারিটা ওয়াজ, সাবজেক্ট হচ্ছে দ্য জার্নি। তারপরে হোয়াট ওয়াজ ভেরি প্লেজেন্ট, সেটাও হয়, দি জার্নির জায়গায় শুধু হোয়াট বলে দিলেও হবে। হু ওয়াজ দ্য জার্নি, না এটা হয় না। হাউ মেনি টাকা দিলে হবে কিনা? হবে। আচ্ছা, হোয়েন ডিড ইউ মিট ইউর ইংলিশ টিচার, পরেরটা না, এটাও কালকে দিয়েছিলাম। আই মেট মাই ইংলিশ টিচার ইয়েস্টারডে, আমি আমার ইংরেজি শিক্ষকের সাথে গতকালকে দেখা করেছিলাম। প্রশ্ন হচ্ছে কার সাথে দেখা করেছিলাম? মাই ইংলিশ টিচার, এটা হোম দিয়ে করা যায়। প্রথমে 1 নম্বরে ডব্লিউএস হচ্ছে হোম, অক্সিলারি মেটের জন্য ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ মেট থেকে মিট, ইয়েস্টারডে। প্রশ্নবোধক চিহ্ন, বা তুমি এটা ইয়েস্টারডে বাদ দিয়েও করতে পারো। সেক্ষেত্রে 1 নম্বর ডব্লিউএস হচ্ছে হোয়েন, 2 নম্বর অক্সিলারিটা হচ্ছে ডিড, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি অংশ মিট ইউর ইংলিশ টিচার, এটাও হয়। আচ্ছা, হোয়েন দিয়ে করা যায়, হোয়েন দিয়েও করা যায়, আমি দুটোই করে দিয়েছি, তোমরা দেখো সবাই। জি নম্বর, নোবডির জায়গায় শুধু একটা হু বসিয়ে দিলে পারো, হু বিলিভস এ লায়ার। 7 নম্বর সূত্র মোতাবেক সাবজেক্টের জায়গায় ডব্লিউএস দিলে কোনো পরিবর্তন করতে হয় না। যারা ডব্লিউএস এর ক্লাসগুলো করেছো তাদের এই কথাগুলো ব্যাখ্যা দিয়ে বোঝানোর কথা না, আমার লাগে না হয়তো, কিন্তু যারা ক্লাসগুলো করেনি তাদের এই সমস্যা হয়, তারাই মোটামুটি বোঝো কম, তারা ক্লাসগুলো দেখে নিবা। আর এ লায়ার বাদ দিয়ে যদি করি, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, অক্সিলারি বিলিভস থেকে ডাস, 3 নম্বরের সাবজেক্ট হচ্ছে নোবডি, বাকি অংশ বিলিভ। দেখো তো তোমার 5টা হয়েছে কিনা, অন্তত পক্ষে 5টা হয়েছে কিনা তোমার, কার কটা হলো একটু বলে তোমরা মিলিয়ে নাও। হুম ডিড দে ট্রিট অ্যাজ দেয়ার গেস্ট, হবে কিনা? হ্যাঁ হবে। এফ নম্বরটা আবার বুঝাই দেন, এফ নম্বরটা 2 ভাবে করা যায়, কার সাথে? অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ গেলে হুম,
আর যদি সময় বাদ দাও তাহলে হোয়েন স্টাডি দিয়ে করতে পারো, দুটো দিয়ে করা যায়। স্যার বি নম্বরটা হোয়েন দিয়ে করা যাবে কিনা? হাউ লং থাকলে হোয়েন দিয়ে জীবনেও করা যায়, মানে করা যায় না। রঞ্জিত কুমার সরকার, স্যার মাঝে মাঝে দেখি মূল ভার্ব থাকার পরেও টু ডাজ ডিড দেয় না, কারণ কি স্যার? রোল নম্বর 7। রঞ্জিত, তুমি আমার ডব্লিউএস এর ক্লাসগুলো দেখে আসো, তোমার ডব্লিউএস এর ঝামেলা আছে, বুঝতে পারছি, তুমি একটু আমার ক্লাসগুলো দেখে এসো। আচ্ছা, মাই ইওর হবে না? হ্যাঁ, মাইটা ইওর হয়ে গেছে। থ্যাংক ইউ। সাবজেক্ট বাদ দিয়ে ডব্লিউএস করা, আচ্ছা কি বলছো সাকিব? সাবজেক্ট বাদ দিয়ে পরিবর্তন ছাড়া ডব্লিউএস করা যায় এমন কতগুলো প্র্যাকটিস দিয়ে আমার ক্লাসগুলো করে আসো সাকিব, আমি 75টা বাক্য করাইছি, ওগুলো করে আসো সবাই। আচ্ছা, এ নম্বরটা বুঝান, এ নম্বরটা বুঝাইছি, তুমি পরে দেখে নিও, রেকর্ডেড ক্লাসটা রেকর্ডেড থাকবে, সেটা দেখে নিও। আচ্ছা, এরপর রাইট ফর্ম অফ ভার্বস, এ নম্বর। ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক, কেন ইজ? এখানে তো পেন্স আছে, তো পেন্সের জন্য ইজ বসবে কেন? আর বসার কথা না, না আর বসবে না, এটা ইজ বসবে, কারণ হচ্ছে অনেকগুলো কলমের মধ্যে একটা কলম, অনেক অফের আগে ওয়ান আছে, একটা কলম, একটা, অনেকগুলো কলমের মধ্যে একটা কলম, তো একটা কলমের জন্য ইজ বসবে, আর বসবে না। তাহলে ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক, অনেকগুলো কলমের মধ্যে একটা কলম কালো। বে নম্বর। মাই ফাদার গো টু ঢাকা ইয়েস্টারডে, আমার বাবা গতকাল ঢাকা গিয়েছিল। এখানে ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। রুল নম্বর 5, হ্যাঁ রুল নম্বর 5 আমরা পড়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভি2 বসবে, তাহলে গো থেকে ওয়েন্ট বসবে। দেখো তো হয়েছে কিনা তোমাদের। এরপর সি নম্বর, উই আর গোয়িং টুমোরো। দেখো টুমোরো থাকলে তোমার হচ্ছে, আমরা জানি টুমোরো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, অথবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হয়ে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে। ঠিক আছে, ফিউচার মানে টুমোরো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সও হয়। তুমি যদি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরো, সেক্ষেত্রে উই এর পর আর দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, উই আর গোয়িং দেয়ার টুমোরো, আমরা সেখানে আগামীকাল যাচ্ছি, আর দিলেও হয়। আবার যদি কেউ মনে করে স্যার আমি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে নিতে চাচ্ছি, হবে কিনা? হ্যাঁ হবে, উইল বি গোয়িং সেটাও হবে, তুমি আর গোয়িং অথবা উইল বি গোয়িং দুইটার যে কোনো একটা দিলেই হবে, দুটোই কারেক্ট। কেমন? দুটোই কিন্তু কারেক্ট। আচ্ছা, এরপর আসো ডি নম্বর। আচ্ছা, উইশ থাকলে তোমাকে কুড প্লাস ভি1 বসাতে হয়, উইশ বা উড দ্যাট থাকলে, উইশ বা উড দ্যাট এর পরে আমাকে উত্তরটা লিখতে হয় কুড প্লাস ভি1। তো এখানে উইশ এর পরে ভার্ব রয়েছে, তো সিং থেকে স্যাং অথবা কুড সিং, ও ভি2 ও হয়, স্যাং অথবা কুড সিং, সরি স্যাংও হয় কুড সিংও হয়, কারণ উইশ এর পরে উইশ ফ্যান্সি ইট ইস টাইম ইট ইস আইটেমের পরে ভি2 ও বসে, কুড প্লাস ভি1 ও বসে, তো স্যাং যারা লিখেছে সেটাও হয়েছে, কুডসিং, কুডসিংটা ভালো হয় মূলত, স্যাং লিখেছে কুডসিং হয়। আচ্ছা, উইল হ্যাভ বিন গোয়িং দিছিলাম না, এটা হবে না, উইল বি দিবা, উইল বি অথবা আর দিবা। আচ্ছা ঠিক আছে স্যার, বি হলো কেন? বি হলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ধরে শ্যাল বি। আচ্ছা, এরপর আসো উড দ্যাট থাকলে কুড প্লাস ভি1, তাহলে উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম, মানে উড দ্যাট থাকলে তোমাকে কুড প্লাস ভি1 বসাতে হয়। ইফ এর পর সবসময় তোমার কি বসে দেখো, আমরা জানি যে তোমার 3 নম্বর কন্ডিশনাল তোমাদেরকে পড়াইছি আমি, 3 নম্বর কন্ডিশনালটা কি ছিল, যে ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3, তো এখানে উড হ্যাভ প্লাস ভি3 কিন্তু ডান পাশে আছে, দেখো উড নট হ্যাভ প্লাস ভি3 এটা আছে, তাহলে বাম পাশে তোমাকে বসাতে হবে হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3 বসাও, বি ভার্বের থেকে হ্যাড বিন আসবে। দেখো তো এটা হয়েছে কিনা তোমাদের।
না, উড সিং হয় না, উড দ্যাট থাকলে কুড হয়, কুড সিং হয়, উড সিং হয় না। আচ্ছা, গড থাকলে ভিথরি হয়, কে জন্য প্রশ্ন করলা? আবু সুফিয়ান, গড থাকলে ভিথরি হয়, গড থাকলে ভিথরি। ফিউচার ইনডিফিনিট টেন্সে তো সূত্র অনুযায়ী শ্যাল আছে, তাসফি এখানে আইএনজি আছে, তাই আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে গেছি ওটা। আচ্ছা গেল, এরপর আসো দি ম্যান, ও একটা প্রশ্ন রয়ে গেছিল এখানে, সরি এখানে দেওয়া হয়নি, প্রশ্নে ছিল দি ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই ব্রাদার। একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে অপর মেইন ভার্বের সাথে আইএনজি হয়। এখানে ইজ একটা মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, তার স্ট্যান্ড একটা মেইন ভার্ব ছিল, তার জন্য স্ট্যান্ডের সাথে আইএনজি বসেছে। দেখো তো কার কটা হলো। এফ নম্বর ওয়ার দিছিলাম, হ্যাঁ ওয়ার হতো যদি ডান পাশে তোমার হচ্ছে উড প্লাস ভি ওয়ান থাকতো, এখানে উড হ্যাভ প্লাস ভি থ্রি, তার জন্য বাম পাশে হ্যাড বিন প্লাস ভি থ্রি হয়েছে। হয়েছে কিনা তোমাদের দেখো সবাই। এরপর আমি তোমাদেরকে পরবর্তী প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আর্টিকেল, আর্টিকেল সবাই একটু মিলিয়ে নাও কি বলেছে। মিস্টার টম ইজ এ ইউরোপিয়ান, মিস্টার টম সাহেব হচ্ছেন একজন ইউরোপিয়ান। ইউরোপিয়ানের উচ্চারণটা ইউ এর মতো, দেখো ইউরোপিয়ান। তোমরা জানো যে ইউ দিয়ে শুরু হইলে এর ইউ এর মতন উচ্চারণে এ বসে, তো মূলত এই ইউরোপিয়ান একটা ব্যতিক্রম শব্দ, যেটা ই দিয়ে শুরু হয়েছে কিন্তু ইউ এর মতন উচ্চারণ, এর আগে এ বসবে, অ্যান বসবে না, এটা মনে রেখো। বিং অ্যান ইংলিশ, একজন ইংরেজ মানুষ হওয়ার কারণে হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে। হি হ্যাজ ডিসাইডেড টু গো টু দ্য ইউএসএ বিকজ হিজ ইয়াঙ্গার ব্রাদার হেনরি সার্ভস ইন দ্য আর্মি। তোমরা জানো যে কালেকটিভ নাউনের আগে দা বসে, আর্মি একটা সম্মিলিত দল, তার আগে দা বসে। টম ফার্মলি বিলিভস দ্যাট নেলসন ম্যান্ডেলা ইজ দা সরি ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন। এর কারণটা কি বলো? এটা হচ্ছে তোমার হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করা হয়েছে, তুলনা করা হয়েছে। এবং এখানে তোমার সি, থিঙ্ক, সিম কথাটা থাকলে, সিম কথাটা থাকলে ব্যক্তির আগেও তোমার এ অথবা অ্যান বসতে পারে, এখানে অ্যান বসেছে। যেমন আমি বলি যে ইউ আর এ নজরুল, তুমি একজন নজরুল আইসি, তোমাদেরকে এরকম পড়াইছিলাম, তো এখানে আইসি থাকার কারণে নজরুলের কে বসেছে। দেখো এটা বুঝতে পারছো কিনা তোমরা। আচ্ছা দেখো আর্মি ভাওয়েলের আচ্ছা দেখো যার যার ভুল হয়েছে সবাই একটু, হ্যাঁ তুলনা করলে তো দিবসে, হ্যাঁ তুলনা করলে দিবসে, কিন্তু মনে করো যদি সি, থিঙ্ক, সিম কথাটা থাকে তখন হচ্ছে তোমার, বা বিলিফ কথাটা থাকে তখন হচ্ছে তোমার এ অথবা অ্যান বসে, বিলিফের জন্য বসেছে বলতে। আচ্ছা দেখো আরবি ভাওয়েলের, আচ্ছা এরপর আসো আমরা সামনে চলে যাচ্ছি। এরপর কি আছে, তো এরপরে রিয়ারেন্সটা দেখো। এই বোতলে অল্প পরিমাণ পানি ধারণ করা আছে, এই বোতলে অল্প পরিমাণ পানি ধারণ করা আছে। আচ্ছা এই বোতলে অল্প পরিমাণ পানি ধারণ করা আছে, কি হবে? আচ্ছা দিস বোতল, এই বোতলটি, সাবজেক্ট হচ্ছে তোমার দিস বোতল, ভার্ব হচ্ছে হোল্ডস, দিস বোতল হোল্ডস আ লট অফ ওয়াটার, আ লট অফ ওয়াটার, দিস বোতল হোল্ডস এ লট অফ ওয়াটার। এই বোতলে অনেকগুলো পানি রয়েছে। তারপর হচ্ছে তোমার এই গেল বি নম্বর, একজন দেশপ্রেমিক, পেট্রিয়ট একজন দেশপ্রেমিক, লাভস ভালোবাসে। আচ্ছা হিজ কান্ট্রি, এখানে হিজ হওয়ার কথা ছিল, দিস লিখেছে, যাই হোক হিজ কান্ট্রি তার দেশকে ভেরি মাচ খুব বেশি ভালোবাসে। তারপর হচ্ছে বই মানে কাগজের উপর ছাপানো হয়, বই কাগজের উপর ছাপানো হয়, তাহলে বুকস, সাবজেক্ট হচ্ছে বুকস, ভার্ব হচ্ছে আর, প্রিন্টেড, বুকস আর প্রিন্টেড, বই ছাপানো হয় অন পেপারস কাগজের উপর। পেরেছো কিনা দেখো।
এরপর কি আছে, যেমন বপিবে তেমন কাটিবে, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। তারপর হচ্ছে দেখো, অপমান অপেক্ষা মৃত্যু ভালো, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসগ্রেস। তোমরা বুঝেছো নিশ্চয়ই। সবাই রিয়ানেসটা একটু মিলিয়ে নাও, দেখো তো কার কটা হলো। আচ্ছা, ঠিক আছে। এ লট অফ ওয়াটার হোল্ডস দিস বোতল, এটা হবে না, এটা হয় না। কারণ অনেকগুলো পানি তো আর বোতলকে ধরে না, বোতল অনেকগুলো পানি ধরে। কেমন, মানে অনেকগুলো পানি বোতলরে ধরবে না, বোতল অনেকগুলো পানিরে ধরবে, বিষয়টা এই। তোমরা যদি বলো যে লট অফ ওয়াটার হোল্ডস দ্য বোতল, তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে পানিতে বোতলরে ধরছে। তো কথাটা হচ্ছে বোতল তো পানিটা ধরছে আর কি, মানে বোতল ধরছে পানিতে, পানি বোতলরে ধরে নাই। কেমন, এ লট অফ ওয়াটার হোল্ডস দিস বোতলের অর্থ হচ্ছে অনেকগুলো পানি বোতলকে ধরে রেখেছে, অনেকগুলো পানি বোতলরে ধরে নাই, বোতল পানিরে ধরছে। এর জন্য তোমার দ্য বোতল হোল্ডস এ লট অফ ওয়াটার। ডি নম্বরে বাংলা হচ্ছে অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। এর অর্থ হচ্ছে যেমন বপন করিবে তেমন কাটিবে। এটা একটা প্রবাদ বাক্য, এর অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন। প্রশ্নটি কি আছে আমাদের ছিল, যেটুকু তোমাদেরকে দিয়েছি আমি, পাংচুয়েশন মার্কস। দেখো পাংচুয়েশন মার্কসটা কি আছে। আচ্ছা, পিপলের পিটা বড় হাতের। পিপল হু হ্যাভ টু মেনি বুকস, যে সকল মানুষের অনেক বই আছে, অফেন ফাইন্ড, তারা প্রায় দেখে যে, তো যে অর্থ হচ্ছে কমা বসবে এখানে একটা, তারা দেখে যে, পিপলটা বড় হাতে, তো তারা দেখে যে, কি দেখে, যে দে হ্যাভেন্ট এনি টাইম টু রিড দেম, তাদের পড়ার কোনো সময় নেই, ফুল স্টপ, তাদের পড়ার কোনো সময় নেই। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে, কমা, কেন কমা, তোমরা জানো সাবজেক্টের পূর্বে তুমি যাই লেখো না কেন সেটাকে সেপারেট করে দেওয়ার জন্য কমা বসাতে হয়। তো ইন দ্য সেম ওয়ে, একইভাবে কমা, পিপল উইথ মেনি ফ্রেন্ডস, অনেক মানুষ যাদের বন্ধু আছে, ক্যান নট ফাইন্ড এনাফ টাইম, সে পর্যাপ্ত সময় পায় না, টু, সরি ওটা রয়ে গেছে, টু কাল্টিভেট ফ্রেন্ডশিপ, সরি এখানে তো বানান আমার লেখায় ভুল আছে, তাহলে কাল্টিভেট ফ্রেন্ডশিপ উইথ অল অফ দেম। অনেক মানুষের অনেক বন্ধু আছে, কিন্তু আসলে বন্ধুদের সাথে ভালো ব্যবহার না করলে সবার সাথে বন্ধুত্ব থাকে না। ঠিক তদ্রুপ তোমার অনেকগুলো বই তোমার বাসায় থাকতে পারে, তুমি যদি না পড়ো সেই বই থেকে তোমার সত্যিকার কোনো প্রকৃত কোনো সফলতা আসবে না। ফাংশন দুইটা ভুল যায়, মার্ক কত, 3 ভুল, 1 নম্বর কাটা। টু উইথ টু মানে না, এখানে টুর আগে কমা বসবে না, এই টু সেই টু না, এটা কমা বসবে না, এখানে টুটা অ্যাডজেক্টিভ, এটা কমা বসবে না। টু থাকলে দুই পাশে কমা হয়, টুটা যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এখানে টুটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আচ্ছা, এরপর পিপলের জায়গায় কমা হবে কিনা, পিপল না, ইন দ্য সেম ওয়ে, সেম ওয়ে এর পর কমা বসবে, পিপল তো সাবজেক্ট। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম। আমি তোমাদেরকে আসলে অ্যান্টোনিমের উপর 120টি মানে 150টি শব্দ তোমাদেরকে আমি বুস্টার সাজেশন দিয়েছি, তোমরা 150টি পড়বে। আর হচ্ছে আমি তোমাদের অ্যান্টোনিমের কিছু নিয়ম কানুন আগামী ক্লাসগুলোতে শিখিয়ে দেব। আমি আগামী ক্লাসগুলো মূলত কিছু শর্ট টেকনিকের উপর ক্লাস নেব, যেগুলো হচ্ছে বিপদে পড়ে গেলে তোমার খুব বেশি কাজে লাগবে। আগামী ক্লাসগুলোতে তোমরা এইভাবে ক্লাস পাবে। তো ঠিক আছে, তো দেখো, অ্যারোগ্যান্ট মানে বদমেজাজি, এটার বিপরীত শব্দ চেয়েছে। তো বিপরীত শব্দ হচ্ছে, অ্যারোগ্যান্টের বিপরীত শব্দ হাম্বেল, মানে হচ্ছে ভদ্র, অমায়িক। মিস্টার এক্স ইজ এ হাম্বেল পারসন, মিস্টার এক্স সাহেব একজন অমায়িক ব্যক্তি। আচ্ছা, এরপর আসো তোমার ক্যান্ডিড মানে হচ্ছে মানে হালাল বা হচ্ছে আসল বা ভেজালহীন। তো বিপরীত অ্যারোগ্যান্ট বলা যায়, বা তুমি ফেক বলতে পারো। অ্যারোগ্যান্টই ভালো হয়। মিস্টার এক্স ইজ অ্যান অ্যারোগ্যান্ট উইমেন, মিসেস এক্স একজন অ্যারোগ্যান্ট মহিলা। আচ্ছা, এরপর আসো স্টারাইল মানে হচ্ছে বন্ধা, যার কোনো সন্তানাদি হয় না।
তো এটা বলতে পারো বিপরীত ফার্টাইল। আর সিনোনিম হচ্ছে তোমার কি বলো, ব্যারেন, সেটা গতকাল ছিল, আজকে বিপরীত শব্দ। তো আওয়ার ল্যান্ডস আর ফার্টাইল, আমাদের জমি হয় উর্বর। জেনিথ মানে চূড়া, এর বিপরীত হচ্ছে মানে যেটা হচ্ছে তোমার বিপরীত নেড্রিড, অথবা হচ্ছে তুমি বলতে পারো বটম, বলতে পারো বটম মানে তলানি। হি ইজ নাও এট দ্য নেড্রিড অফ হিজ অফ ডিস্ট্রাকশন, সে এখন ধ্বংসের তলানিতে আছে। নালিফাই, নালিফাই মানে হচ্ছে বাতিল করা, এটার বিপরীত হচ্ছে অ্যাপ্রুভ করা, বা তোমার হচ্ছে কি বলা যায়, অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ তো দিছি, বা কি বলা যায়, অ্যাপ্রুভই হয়, আর বলা লাগবে না। আওয়ার প্রিন্সিপাল অ্যাপ্রুভড অফ আওয়ার অ্যাপ্লিকেশন, আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করেছিলেন। হিডিয়াস মানে হচ্ছে তোমার বিদঘুটে, বিপরীত হচ্ছে প্লেজেন্ট। তো হিজ বিহেভিয়ার ইজ প্লেজেন্ট, তার আচরণ ভালো। আচ্ছা, জোকান্ট মানে হচ্ছে আনন্দ মুখর, বিপরীত হচ্ছে গ্লুমি, বিষণ্ণ। হিজ মাইন্ড ইজ গ্লুমি টুডে, তার মন আজকে বিষণ্ণ, মানে আজকে তার মন ভালো নেই, ব্যাপারটা এরকম। আচ্ছা, তো আমরা ক্যান্ডিড ডিজনেস দিয়েছো, হবে কিনা? হ্যাঁ হবে। আচ্ছা হবে, আচ্ছা বটম হবে, হ্যাঁ বটম হবে, ঠিক আছে। অ্যারোগান্ট ক্যান্ডিড হবে কিনা? হবে। আচ্ছা, এরপর আসো তোমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ। এমপ্লয়ের চেয়েছে নাউন, এমপ্লয় নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট, এমপ্লয় নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট। উই শুড এনশিওর এমপ্লয়মেন্ট ফর আওয়ার ইয়ুথস, আমাদের যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা উচিত। কনসিডার বিবেচনা করা, এর অ্যাডজেক্টিভ হচ্ছে কনসিডার চেয়েছে অ্যাডজেক্টিভ, কনসিডার অ্যাডজেক্টিভ কনসিডারেবল। হিজ বিহেভিয়ার ইজ সিম্পলি কনসিডারেবল, তার আচরণ সাধারণত হচ্ছে বিবেচনা মানে কনসিডারেবল আর কি, বিবেচক। ইন্ট্রোডাকশনের ভার্ব চেয়েছে ইন্ট্রোডিউস, মানে হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া। হি ইন্ট্রোডিউসড হিমসেলফ টু মি, সে তাকে আমার কাছে পরিচয় করিয়ে দিয়েছিল, মানে সে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর আসো ডি নম্বর, ফেভার, ফেভারের অ্যাডভার্ব চেয়েছে ফেভারেবলি। হি ডিড দ্য ওয়ার্ক ভেরি ফেভারেবলি, সে খুবই মানে ফেভারেবলি বা সুন্দরভাবে কাজটি করেছিল। এরপর ওয়ান্ডার থেকে ওয়ান্ডারফুলের নাউন চেয়েছে, ওয়ান্ডারফুলের নাউন হচ্ছে ওয়ান্ডার, যেমন হচ্ছে উই নাও এনজয় মেনি ওয়ান্ডার্স অফ সায়েন্স, বর্তমানে আমরা অনেক বিজ্ঞানের বিষয়কে উপভোগ করে থাকি। ডিসিশনের ভার্ব হচ্ছে ডিসাইড। উই ডিসাইডেড টু গো অন এ পিকনিক, আমরা একটি পিকনিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। সফট থেকে সফটলি, হি সফটলি টাচড মি, সে আমাকে নরম ভাবে মানে হালকাভাবে স্পর্শ করছিল। এরপর আসো তোমাদের কি আছে, ট্রান্সলেশন। এটা তোমরা সবাই দেখে নাও, আমি এটা ব্যাখ্যা দিব না, জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, কেননা তোমরা ট্রান্সলেশন পড়াইতে গেলে অনেকে পালাই যাবা, এর জন্য এটা বুঝাই দিতে যাচ্ছি না, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, এটা বুঝাইতেও যাবো না, কারণ তোমরা অনেকে পালাই যাবা। এর জন্য স্ক্রিনশট নিয়ে নাও, যাদের দরকার স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, সফটই হয় না, সফটলি হবে। আচ্ছা আচ্ছা, নিয়েছো আশা করি স্ক্রিনশট নিয়ে। এরপর আসো রাইটিং পার্টে যে কথাগুলো আছে। রাইটিং পার্টে হচ্ছে তোমার সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ কলেজ, ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপাল। সাম অফ ইউর স্টুডেন্টস আর নোটিসড ইরেগুলার ইন দ্য ক্লাসরুম, তোমার ক্লাসরুমে কিছু ছাত্রছাত্রীদেরকে দেখা যাচ্ছে অনিয়মিত। নাও রাইট আ নোটিশ ফর ইউর স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশন টু বি রেগুলার ইন দ্য ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, তোমরা নিশ্চয়ই এটা পড়েছো এবং সবাই লিখেছো। লিখেছো কিনা তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা লিখেছো কিনা। এরপর আসো তোমার হচ্ছে স্লোগান। আচ্ছা, স্লোগান কি তোমরা লিখতে পারো? আচ্ছা, আমি আগামীকাল ক্লাসে তোমাদের স্লোগান লেখা দেখাই দেবো অনেক। আচ্ছা, কিভাবে স্লোগান লিখতে হয়। 12 নম্বরটা আমি একটা আনকমন অ্যাপ্লিকেশন দিয়েছি, তোমরা লিখতে পেরেছো কিনা। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস অন ইংলিশ, এটা বানাই লিখতে পারছো কিনা কেউ? তোমরা কে কে পারছো জানি না। আচ্ছা আচ্ছা, গেল। এরপর আসো অথবা write a letter to your younger brother about the bad effects of smoking and advising him not to smoke.
ছোট ভাইকে ধূমপান না করার জন্য পরামর্শ দিয়ে একটা লেটার দিয়েছি, এটাও বানাই লেখার মতো, জাস্ট গতকাল যে পড়া দিয়েছিলাম তার ভিতর থেকে এটা দেয়নি। আচ্ছা, প্যারাগ্রাফ কি দিচ্ছি? জেনজি, তোমরা পড়ছো নিশ্চয়ই, জেনজিটা আমি দিয়ে দিয়েছিলাম গ্রুপে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আর হচ্ছে অ্যাফরেস্টেশন বা ট্রি প্লান্টেশন। মূলত যারা ট্রি প্লান্টেশন নিয়েছো লিখেছো সেখানে অ্যাফরেস্টেশন লিখলে হবে, যদিও জিনিসটা খুবই কাছাকাছি, সম্পূর্ণ এক না হলেও লিখলে হবে, যেহেতু দুটোই বৃক্ষরোপণ বিষয়ক ব্যাপার, এর জন্য দুটোই হবে। এরপর আসো, এরপর কি আছে? 13 গেল, 14 গেল। এরপর এসেতে বলেছে ফিমেল এডুকেশন, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস। আশা করি তোমরা তিনটাই পড়েছো এবং তিনটাই পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে, আগামী দিন ফ্রি ক্লাসে, আগামী দিন তোমাদের যাদের পিডিএফটা নেওয়া প্রয়োজন তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে পিডিএফটা নিতে পারো। আগামী দিনে আমাদের পরীক্ষা, আগামী দিনে তোমাদের হচ্ছে আচ্ছা 3 থেকে 4টা 45 মার্কের শুধু গ্রামার টেস্ট হবে। আমরা 100 নম্বরের পরীক্ষা নেব না, শুধু গ্রামারের উপর টেস্ট হবে। 3 থেকে 4টা, আমি 3 থেকে 4টা তোমাদের পরীক্ষা নিব। তোমরা ভিডিও ক্লাসের মাধ্যমে এই পরীক্ষাগুলো পাবে, তোমরা সবাই সেই ক্লাসে পার্টিসিপেট করবে। তোমরা মানে কি বলে, তোমরা যদি মনে করো গ্রামারে দেখো যে 25 প্লাস পেয়েছো বা 25 প্লাস পেয়েছো, 25 বা 25-এর বেশি পেয়েছো, তখন বুঝতে হবে তুমি মোটামুটি পাশের পর্যায়ে আছো। যারা 25 এর কম পেয়েছো তাদের প্রস্তুতিটা খুবই ডাউনে আছে, তারা খুবই রিস্কে আছো, পাশ করার জন্য খুবই রিস্কে আছো, এটা ধরে নিবা। আগামীকালকে আমি তোমাদের যে পরীক্ষাগুলো নিব, আমি তোমাদের ভিডিও ক্লাসের মাধ্যমে মূলত পরীক্ষাগুলো নিব, তোমরা সেগুলো নিয়মিতভাবে করবে। জাস্ট দিনে আমি 3 থেকে 4টা গ্রামার টেস্ট দিব, সেগুলো তোমরা করে আমাকে কমেন্টে জানাবে কে কত তোমরা পাচ্ছ, মানে গ্রামারে তোমরা 25 ছাড়াতে পারছো কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। তো আমি 45 মার্কসের গ্রামারের উপর তোমাদেরকে আগামী দিনে রিভিউ টেস্ট দিব। আর আমি রাতে যে ফ্রি ক্লাসটি তোমাদেরকে নিব, রাতের ফ্রি ক্লাসে আগামীকালকে আমি আলোচনা করব, গ্রামার পার্টের সাজেশনসটা দিব। আচ্ছা, গ্রামার সাজেশনটা দিব আমি আর একটু দাগাইয়া। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে সেন্টেন্স মেকিং এর নিয়মটা শেখাবো, টেকনিক শেখাবো, সেন্টেন্স মেকিং এর টেকনিক। কারণ হচ্ছে আমাদের 3টা জায়গায় সেন্টেন্স মেক করতে হয়। আগামী ক্লাসে আমি তোমাদেরকে যদি সময় থাকে তাহলে ওয়ার্ড মিনিং এর শর্ট টেকনিকটা একটু শেখাবো, যদি সময় থাকে, না হলে তারপরে ক্লাসে ওয়ার্ড মিনিং এর শর্ট টেকনিক দেখাবো। এই হচ্ছে আমাদের আগামী ফ্রি ক্লাসের মোটামুটি টার্গেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ পর্যন্ত যারা ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা ক্লাসটিকে শেয়ার করে দিতে পারো তোমাদের বিভিন্ন গ্রুপে। আর শেষ মুহূর্তে একটু পড়াশোনা করতে হবে, সবাই পড়াশোনার মধ্যে থাকো। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, পেইড ব্যাচ বলতে আমার একটা মাত্র ব্যাচ, আর একটা ব্যাচে আমি গেস্ট টিচার, সেখানে আমি গেস্ট টিচার হিসেবে ক্লাস নেই। তো সেই ক্লাসের কথা আমি বলতে পারি না, তবে আমার ব্যাচের ক্লাসের কোর্স প্রায় শেষ, আর আজকে সহ আর 2 দিন হয়তো ক্লাস নিব। তো এরপরে আমাদের মোটামুটি কোর্সটা পেইড ব্যাচে শেষ হয়ে যাবে। পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তোমাদের 9টার সময় ক্লাসটা হবে, 10 মিনিট পরে তোমরা ক্লাসে পার্টিসিপেট করবে। আমি 9টার সময় তোমাদের ক্লাসে গ্রুপে যাচ্ছি, তোমরা সবাই 9টায় কানেক্টেড হয়ে আর কি, এই হচ্ছে কথা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তাহলে বিদায় নিচ্ছি। সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।